ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অগ্রগতি নেই, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্মানজনক সংবর্ধনা দেবেন মোদি, জানালেন ত্রিবেদী। জ্বালানি দিতে ঢাকার অনুরোধ বিবেচনা করছে দিল্লি। চাহিদা মতো গ্যাস মিলছে না রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে। দীর্ঘদিনের সমস্যা, অহেতুক সরকারের ওপর দায় চাপানো যাবে না, বললেন তথ্য উপদেষ্টা। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো ও চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ৫,০০০ চিকিৎসক নিয়োগ শিগগিরই। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। জানান, শুধু বৈদেশিক সহায়তার উপর নির্ভর করে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার নীতি বিরোধী বর্তমান সরকার। রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়ানোর তাগিদ দেন সরকার প্রধান। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। আগমন আমাদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, কি ধরনের ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি, এটি দেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ জানেন। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি বলে জানান তিনি। টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা। দীর্ঘ ১.৫ দশকেরও ফ্যাসিবাদ শাসন শোষণের অভিশাপ থেকে রাষ্ট্রের অন্য সকল প্রতিষ্ঠানের মতো জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। এনবিআর এর নীতি নিয়ম উপেক্ষা করে ব্যক্তি কিংবা দলীয় স্বার্থে কাউকে পৃষ্ঠপোষকতা, কারো প্রতি বিরূপ মনোভাব কিংবা রাজস্ব আহরণে স্বেচ্ছাচারিতা এনবিআরকে প্রশ্নবিদ্ধ করেছিল। এনবিআর উপরে মানুষের আস্থা বিনষ্টের একটি অন্যতম কারণ ছিল এই বিষয়গুলো। বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী রাজস্ব আহরণে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র এবং উৎস বাড়ানোর তাগিদ দেন। একের পর এক অত্যাধুনিক প্রযুক্তির বিকাশ ঘটছে, আন্তর্জাতিক বাণিজ্যের ধরন পরিবর্তিত হচ্ছে, ব্যবসায় নতুন নতুন মডেল তৈরি হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। আন্তর্জাতিক কর বা রাজস্ব ব্যবস্থাপনায় এসেছে পরিবর্তন। পরিবর্তিত বিশ্বের অর্থনৈতিক সমস্যা, সম্ভাবনা, সুবিধা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় রাজস্ব কর্মকর্তাদেরকে বহুমাত্রিক দক্ষতা অর্জন এখন সময় দেবে। কাস্টমস, ভ্যাট কিংবা ট্যাক্স আদায় শুধু বল প্রয়োগের বিষয় নয়, বরং রাজস্ব ব্যবস্থাপনার উপর ভ্যাট ট্যাক্স দাতাদের আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে রাজস্ব আহরণ অনেক সহজ হয়ে যাবে বলেও জানান প্রধানমন্ত্রী। সকলকে সাথে করে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলতে। রাজস্ব বোর্ডের সম্মেলনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। চা বাগান শ্রমিকদের মধ্যে ২০,০০০ রেইনকোট বিতরণ কার্যক্রমের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১০ জন চা শ্রমিকের হাতে রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের খোঁজ খবরও নেন। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার চা বাগানগুলোতে কর্মরত শ্রমিকদের প্রতিকূল আবহাওয়ায় সুরক্ষা নিশ্চিত ও নিরাপদ কর্মপরিবেশ তৈরির লক্ষ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের কাজ করতে চায় সরকার তাদের পাশে আছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে কোনো অগ্রগতি নেই। পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের এ ধরনের অভ্যাস আছে।
সরকারের কাছে এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই বলে জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, দ্বিপক্ষীয় চুক্তি করে শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষতি করেছেন। জানান, মিয়ানমার সরকারের ওপরও আস্থা রাখতে চায় ঢাকা। কয়েকদিন আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমার সরকার বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে বলে জানান তিনি। দেশটির রাষ্ট্রদূত ইউ শোয়েমের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের আলোচনায় বিষয়টি তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। প্রথম ৩-৪ বছরই এ সমস্যার সমাধান করা দরকার ছিল বলে মনে করেন তিনি। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। আওয়ামী লীগ সারা জীবনে এই প্রপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে সম্মানজনক অভ্যর্থনা পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এমন নিশ্চয়তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, অতীতের ইস্যুকে আটকে না রেখে সমস্যা সমাধানে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, মতপার্থক্য মিটিয়ে ফেলতে শর্তহীন বিশ্বাস রেখে আলোচনায় বসা বা সাক্ষাৎ প্রয়োজন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর প্রতিনিধি দলের বাংলাদেশ সফর উপলক্ষে এক অভ্যর্থনার আয়োজন করে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এতে দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সমান অংশীদারিত্ব ও সমমর্যাদা নিয়ে বাংলাদেশের উদ্বেগ আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। এজন্য দুদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ জরুরি। I'm not telling that you forget the past, but keep the past and sort out the difference of the past. বাংলাদেশকে অতীত ভুলে যেতে বলছি না, অতীতকে সাথে রেখেই মতপার্থক্যগুলো মিটিয়ে ফেলতে হবে। এজন্য আটকে থাকলে চলবে না। সমমর্যাদা নিয়ে বাংলাদেশের যে উদ্বেগ, সেটা আমরা বুঝি। পরস্পরের সাথে দেখা করা বা আলোচনা করলেও এই উদ্বেগ দূর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারত সফর করবেন, তিনি এমন সম্মানজনক সংবর্ধনা পাবেন যা তাঁর পাওয়া উচিত। তার সফর হবে স্মরণীয় ও ঐতিহাসিক। That when the Honorable Prime Minister of Bangladesh visits India, he will have such a honorable reception as he deserves, as any such Prime Minister would deserve, and it would be a memorable visit. তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা সে বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। ব্যবসা বাণিজ্য পরিচালনায় ভারতের পক্ষ থেকে শুল্ক বহির্ভূত বাধা ও পরীক্ষা সংক্রান্ত সব জটিলতা দূর করার আহ্বান জানান তিনি। ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য পরিচালনায় শুল্ক বহির্ভূত বাধা, মান নিয়ন্ত্রণ এবং পরীক্ষা সংক্রান্ত কিছু জটিলতা রয়েছে, যা পণ্য ও সেবা ব্যাহত করে। তাই এগুলো দূর করতে উদ্যোগ নিতে হবে। সেই সাথে বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে ঘন ঘন ভারতে যেতে পারেন, সেই নিশ্চয়তা জরুরি। এজন্য বিজনেস ভিসা প্রক্রিয়া দ্রুত করতে হবে। দু দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রাণবন্ত করার স্বার্থে সার্ক ও বিমস্টেকের মতো আঞ্চলিক কাঠামোগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর তাগিদ দেন শামা ওবায়দ। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদা পূরণের আবেদন খতিয়ে দেখছে ভারত। মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। তাই বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদা পূরণের আবেদনও ভারত খতিয়ে দেখছে। বলেন, ভারতের সক্ষমতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। তবে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক জ্বালানি সহযোগিতা অব্যাহত আছে বলে জানান রণধীর জয়সওয়াল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। তবে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। নতুন কোনো আপডেট পেলে তা জানানো হবে বলেও প্রতিশ্রুতি দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভারত বাংলাদেশের ব্যবসায়িক ও বিনিয়োগ সম্পর্কে অগ্রগতি হলে দুদেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য সুখকর হবে। এদিকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সরকারের যথাযথ পদক্ষেপের কারণে এবছর পেঁয়াজ আমদানি করতে হবে না। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সাক্ষাৎ করেন ভারতের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। তিনি জানান, বেনাপোলে কার্গো হ্যান্ডলিং আরো সহজ করার দাবি জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। দুই দেশের ব্যবসায়ীদের টাস্ক ফোর্স গঠনের প্রস্তাবও দিয়েছেন তারা। দ্রব্যমূল্য নিয়েও সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। তাদের কিছু সমস্যার কথা বলে, তার মধ্যে একটি হচ্ছে ল্যান্ড বর্ডার জনিত সমস্যা। বেনাপোলে আমাদের সাইডে কার্গো হ্যান্ডলিং এর ক্ষেত্রে তারা আরো বেশি দক্ষতা প্রয়োজনীয়তা একটা তুলে ধরেছেন। ল্যান্ড বর্ডার আসা যাওয়ার ক্ষেত্রে মানে এটা আরো যদি ফ্যাসিলিটেট করা যেত তাহলে তাদের পণ্য আনা নেওয়ার খরচ কমতো। বিনিয়োগকারীরা সেই কথা তুলে ধরেছেন। এদিকে কৃষি মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, সারা দেশে কৃষিকাজে ব্যবহৃত সব পাম্পকে সৌর বিদ্যুৎ পরিচালিত পাম্পে রূপান্তরিত করতে চায় সরকার। এতে বিপুল পরিমাণ ডিজেল ও বিদ্যুৎ সাশ্রয় হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আমাদেরকে, বিশেষ করে আমার এগ্রিকালচার মিনিস্ট্রিকে কঠিনভাবে বলেছে যে যত দ্রুত পারেন এটা ডেভেলপ করেন, যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করা হোক। সেটা হলো আমরা সারা বাংলাদেশে যত পাম্প আছে সমস্ত পাম্পকে আমরা সোলারে কনভার্ট করতে চাই, এবং এই বছরেই আমরা প্রায় ৬০-৬২ করার জন্য একটা প্রিপারেশন নিয়েছি। ইনশাআল্লাহ ফান্ড যদি অ্যাভেলেবেল হয় আমরা ওইটাতে হাত দেব। এতে করে যেটা হবে, আমার লক্ষ লক্ষ টন লিটার বা গ্যালন ডিজেল সেভ হবে, এনভায়রনমেন্ট সুস্থ থাকবে, ইলেকট্রিসিটি সেভ হবে। সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন কৃষিমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম চালুর ফলে সড়কে ট্রাফিক অনিয়মের পাশাপাশি সব ধরনের চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হবে। গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে ল্যাপটপের বাটন চেপে এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু করা এ ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশ যে পক্ষই চাঁদাবাজি করুক না কেন তা আর ক্যামেরার নজরদারির বাইরে থাকবে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় ২৫০ কিলোমিটার অংশকে স্বয়ংক্রিয় নজরদারির আওতায় আনতে ১,৪৭০টিরও বেশি আধুনিক এআই ক্যামেরা বসানো হয়েছে। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের লাইন কিছুটা কমলেও এখনও মিলছে না চাহিদা মতো গ্যাস। যদিও সোমবার ঢাকায় গ্যাস সরবরাহের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালের 2টি বয়লারই সচল হলেও সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের প্রেসার সেভাবে বাড়েনি। এতে সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা সমস্যায় পড়েছেন সবচেয়ে বেশি। তারা বলছেন, গ্যাসের সংকটে গাড়ি ও সিএনজি চালাতে না পারায় আয় অনেক কমে গেছে। আর সিএনজি পাম্প মালিকরা বলছেন, সরবরাহ ঘাটতির কারণে চাহিদা অনুযায়ী গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, জ্বালানি সমস্যা নিয়ে মানুষের দুর্ভোগ রয়েছে। প্রধানমন্ত্রী নিজেও এ নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং জনগণের জীবন সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, অহেতুক সরকারকে দায় চাপানো ঠিক হবে না। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা। বিরোধী দল অযৌক্তিকভাবে রাস্তায় নেমে জনগণের ভোগান্তি তৈরি করছে। জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে গিয়ে সরকারের ভুল ত্রুটি ও পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তি নির্ভর সমালোচনা ও গ্রহণযোগ্য প্রস্তাবই গণতান্ত্রিক ব্যবস্থায় বেশি কার্যকর। অন্যের পাপের জন্য মানুষের কষ্ট হচ্ছে, সেটা দায় নিয়ে কষ্টটা কিছু মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন। প্রত্যেকটা দলের একটা ক্রেডিবিলিটির প্রয়োজন আছে। আমি এটা তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা যদি অপ্রয়োজনে অযৌক্তিক ভাবে মানুষকে মানে জনগণের সাথে আছে বলে দেখিয়ে সরকারের উপরে চাপ তৈরি করার চেষ্টা করেন, তার প্রতিটা আন্দোলনে তো জনদুর্ভোগ হয়। এই যে কিছুদিন আগে সচিবালয়ের সামনে তারা আসলেন, গাড়ি বন্ধ হয়ে গেল, আমি মনে করি জনগণ এগুলো রিজেক্ট করবে।
বিএনপির নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির নতুন 4 সদস্য। তারা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ফিরে এসেছে, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বিএনপির দর্শনকে সামনে রেখেই বর্তমান সরকার দেশ গড়বে বলে প্রত্যাশা তাদের। আহমেদ সরারের রিপোর্ট। দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে 3 সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ডক্টর ফরহাদ হালিম ডোনার এবং সাবেক আমলা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে 15 আগস্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। মঙ্গলবার সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে যান এই 4 নেতা। এই সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্থায়ী কমিটির সদস্যরা জানান, ছাত্রজীবন থেকেই তারা এই দলের রাজনীতির সাথে জড়িত। জিয়ার দর্শনকে ধারণ করেই দলকে এগিয়ে নিয়ে যাবেন তারা। তারেক রহমানের প্রদর্শিত যে নীতি, সেই নীতির বাস্তবায়নের জন্য এবং সরকার যে গৃহীত যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা যাতে দ্রুত গতিতে আরও ত্বরান্বিত হয়, বাস্তবায়ন হয়, এই জন্য দলের নেতাকর্মীদেরকে আমরা উদ্বুদ্ধ করা, তাদেরকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করব। আজকে দল, সরকার, জনগণের মধ্যে যে আস্থা এসেছে সেই আস্থাকে আমরা সম্পূর্ণ দায়িত্বের সাথে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। নেতারা বলেন, পিতামাতার মতোই পুত্র তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা দল এবং সরকারের সাথে জনগণের সেতুবন্ধন হিসেবে উন্নয়নের গতিকে এগিয়ে নিতে চান। প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ, উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। উনি যখন যেখানে যেই সমস্যা হচ্ছে ওইটার সমাধান করার চেষ্টা করছে। মর্নিং শোজ দ্য ডে, দিনের প্রথমে আমরা বুঝতে পারি দিনটি কেমন যাবে। বর্তমান সরকার যেভাবে কাজ শুরু করেছে সেই দ্রুত গতিতে উনি আমাদের যে নির্বাচনী অঙ্গীকারগুলো সেগুলো পালন করা শুরু করেছে। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি জাতির এই ক্রুশিয়াল মুহূর্তে, তাহলে আমরা নিশ্চয়ই ইনশাল্লাহ আমাদের এই অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারব। রোদ বৃষ্টির লুকোচুরির মাঝেও নতুন স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে নেতাকর্মীদের ঢল নামে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো ও চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে বর্তমান সরকার। চিকিৎসা সেবার মান উন্নয়ন, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা নিশ্চিত ও দুর্নীতি কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। জানান, দ্রুত সময়ের মধ্যে 5000 চিকিৎসক নিয়োগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে জনবলের ঘাটতি কমিয়ে আনা হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। দেশের স্বাস্থ্য খাতের বেহাল দশার চিত্র দৃশ্যপটে আসে করোনা মহামারীর সময়। এরপর পতিত আওয়ামী লীগ সরকার কয়েকটি অবকাঠামো তৈরি করলেও সেবার মান বৃদ্ধির পরিবর্তে হয়েছে অর্থ লুটপাট। সরকার গঠনের পর ভঙ্গুর স্বাস্থ্য খাতকে সেবা খাতে পরিণত করতে বেশ কিছু কর্মসূচি হাতে নেয় বিএনপি সরকার। পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হয়েছে সুশাসন নিশ্চিত, গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও খরচ কমানোকে। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। নন কমিউনিকেটিভ ডিজিজের চিকিৎসা সেবাটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা লেভেল পর্যন্ত নেওয়ার জন্য কার্যক্রম গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধের লক্ষ্যে আমরা বদলিগুলিতে অটোমেশনে চলে যাচ্ছি যাতে কেউ তদবির না করতে পারে। আমরা পুরোপুরি হামকে দূর করতে পারিনি, এটা মেনে নেব এই দায়, বাট এটুকু অন্তত আত্মসন্তুষ্টি আছে যেটাকে একটা পর্যায়ে আমরা আটকে রাখতে সক্ষম হয়েছি। আমরা এখন যে টিকাগুলি দিয়ে যাচ্ছি আরও যদি 1 মাস কন্টিনিউ করি, উই ক্যান কাভার আপ দ্য নিউ টার্গেট, এবং সেই ক্ষেত্রে অ্যান্টিবডিটা ক্রিয়েট হওয়ার পরে আশা করি হামটা কমে আসবে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও কারিগরি জনশক্তি না থাকাকে পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন। দাবি করেন, ওষুধের দাম নির্ধারণে ফার্মাসিউটিক্যালস মালিকদের সুবিধা দেওয়ার বিষয়টি সঠিক নয়। ইন্টারমিডিয়ারি প্রোডাক্টস, যেটা র মেটেরিয়ালস বলি আমরা, ওষুধের 52টা আইটেমে আমরা ট্যাক্স কমাই দিছি। এরকম ওষুধ খাতে ওষুধকে সহজলভ্য করার জন্য এবং সস্তায় পাওয়ার জন্য আমরা ওষুধের দাম কমানোর লক্ষ্যে অনেকগুলি র মেটেরিয়ালসের দাম বাজেটে আমরা কমাই দিয়েছি। যন্ত্রপাতির দাম কমাই দিয়েছি, বিশেষ করে কিডনি ডায়ালিসিসের দাম আগের চেয়ে মিনিমাম 800 টাকা কমে গিয়েছে। আমরা নতুনভাবে এসেনশিয়াল ড্রাগস নির্ধারণ করব এবং ওষুধের মূল্য
এসেনশিয়াল মেডিসিনগুলিতে ওষুধের মূল্য এই মুহূর্তে কোনো বৃদ্ধি করা হবে না। বাকি ওষুধের দামগুলো আমরা মিটিংয়ে বসে খুব সহনীয় পর্যায়ে হয়তোবা বৃদ্ধি বিবেচনা করা হতে পারে। আমরা 5,000 ডাক্তার নিয়োগ করতে যাচ্ছি। আমরা এই বছরই 41,390 জন, যার মধ্যে 80% হবে মহিলা, আমরা নিয়োগ করতে যাচ্ছি। এছাড়া আরও 15,000 শূন্য পদে আমরা নিয়োগ করতে যাচ্ছি। আরও 2,500 গতকালের মিটিংয়ে আরও 2,500 নার্স, 2,500 টেকনিশিয়ান নিয়োগ করতে যাচ্ছি। স্বাস্থ্যসেবা দিতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে সরকারের। স্বাস্থ্যমন্ত্রী জানান, যত্রতত্র গড়ে ওঠা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের মান উন্নয়ন না হলে সেগুলো বন্ধের পথে হাঁটবে সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জনগণের আস্থা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণের চাওয়া পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। মঙ্গলবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন ও মরহুম আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তার যোগ্য পুত্র ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখার আহ্বান জানান ইশরাক হোসেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল আলম মজনু ও সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন। প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনারই সুযোগ্য পুত্র আজকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ভূমিকা রেখে যাব, যাতে আগামী দিনে আমরা একটা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারি এবং আমাদের রাজনৈতিক আদর্শ নিয়ে আমরা দীর্ঘমেয়াদে আমাদের রাজনীতি করতে পারি। সেই আশাবাদ বা প্রত্যাশা আপনাদের থেকে করছি। পদ্মার ভাঙন ঠেকাতে শরীয়তপুরের জাজিরায় চলছে 1,202 কোটি টাকার তীর রক্ষা প্রকল্প, অথচ কাজ শেষ হওয়ার আগেই কয়েক স্থানে দেখা দিয়েছে ভাঙন। গত 7 দিনে নদীতে বিলীন হয়েছে প্রায় 200 মিটার এলাকা। শরীয়তপুর থেকে ইলিয়াস মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। একদিকে পদ্মার প্রবল স্রোত, অন্যদিকে চোখের সামনে ভিটেমাটি হারানোর আতঙ্ক। শরীয়তপুরের জাজিরার কাথুরিয়া এলাকায় থামছেই না পদ্মার আগ্রাসন। গত এক সপ্তাহে নির্মাণাধীন তীর রক্ষা প্রকল্পের প্রায় 200 মিটার অংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছে 25টি পরিবার। ঝুঁকিতে রয়েছে আরও প্রায় 300 বসত ভিটা। শুধু ভিটে মাটি নয়, ভাঙনের কবলে পড়েছে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থাও। নদীগর্ভে বিলীন হয়েছে কাথুরিয়া মাঝিরঘাট সড়কের প্রায় 50 মিটার অংশ। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড, তবে স্থানীয়দের অভিযোগ জিও ব্যাগের পরিমাণ অপ্রতুল। দ্রুত স্থায়ী তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজ শেষ করার দাবি তাদের। 8টা বাজে উঠতে আমরা দেখি যে ওই সাইডেতে ঘর ফাটন দিয়া এক ঘর গেছে গা, এক ঘরের অর্ধেক গেছে গা, কিছু মধ্যে অল্প কতটুকু আছে। এই যে জায়গাগুলি দেখেন নদী, এখন এই প্রত্যেকটা জায়গায় বাড়িঘর ছিল। আজ প্রায় বিগত 5-7 বছর যাবৎ ভাঙতে ভাঙতে মানুষের ফসলি জমি সব নিয়ে গেছে। আজ ভাঙে, কাল ভাঙে, এরম ভাঙে, যে ঘর দুয়ার ভাঙতেছে। একটা জায়গা জমি ভাঙে গেলে এরা থাকার কোনো অবস্থা আছে? এখানে বেড়িবাঁধে কাজ চলতেছিল, তার ভেতরে এই নদী ভাঙন। এদিকে নাওডোবা মাঝিরঘাট থেকে জাজিরার পাথালিয়াকান্দি পর্যন্ত অংশে 1,202 কোটি টাকা ব্যয়ে চলছে পদ্মার ডান তীর রক্ষা প্রকল্প। 2024 সালের মার্চে শুরু হওয়া কাজ হয়েছে 55%। প্রকল্পের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত। এর মধ্যেই কাজ শেষ করার প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। জায়গাটা আমাদের কাছে ঝুঁকি মুক্ত বলে মনে হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে স্রোতটাও যথেষ্ট দূরে আছে। এই মুহূর্তে কেন এই ভাঙনটা হয়েছে আমরা এখন ইনভেস্টিগেট করতেছি। 1,000 কোটি টাকার এই প্রকল্পের কাজ চলছে 3 বছরেরও বেশি সময় ধরে, কিন্তু প্রকল্পের আওতাভুক্ত এলাকায় যখন নদীতে বিলীন হচ্ছে তখন প্রশ্ন উঠছে নদীর ভাঙন ঠেকাতে প্রকল্পটি কতটা কার্যকর তা নিয়ে। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা, সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অগ্রগতি নেই জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্মানজনক সংবর্ধনা দেবেন মোদি জানালেন ত্রিবেদী। জ্বালানি দিতে ঢাকার অনুরোধ বিবেচনা করছে দিল্লি। চাহিদা মতো গ্যাস মিলছে না রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে, দীর্ঘদিনের সমস্যা, অহেতুক সরকারের উপর দায় চাপানো যাবে না বললেন তথ্য উপদেষ্টা। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো ও চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ৫,০০০ চিকিৎসক নিয়োগ শিগগিরই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ।